Smoking and drinking are injurious to health. This story is suitable for mature adults. There are some harsh words used in this story which are only for the sake of creating the plot of the story. Team Chili's Classics doesn't promote any of harsh words. প্রথম পর্ব, মায়াবী রাত। রাত তখন কতটা গভীর জানা নেই। বউবাজারের বেশ্যাপাড়ায় তখন আনন্দ উৎসব শুরু হয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে টিম টিম করে জ্বলছে নিয়নের আলো। মদের গ্লাসের ঠোকাঠকির আওয়াজ, ইংরেজি বাংলা গানের গুনগুন শব্দ শোনা যাচ্ছে। চারিদিকে মানুষের ভিড়। দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আজ ষষ্ঠী। যত রাত বাড়ছে কলকাতার রাস্তায় মানুষের ভিড়ও পাল্লা দিয়ে বাড়ছে। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেমেছে। সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। প্রচন্ড বৃষ্টিতে ভিড় করে ঠাকুর দেখা এখন কিছুটা স্তব্ধ। এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আর কেউ রাস্তায় বের হবে না ভেবে এক পাড়ার মোড়ের পান বিক্রেতা তার দোকানের ঝাঁপ নামাতেই যাচ্ছিল, এমন সময় পিছন থেকে রাজশেখরের ডাক শুনে পিছনে ঘুরে তাকালো। লালটুদা, একটা সিগারেট দাও আর একটা ছোট কোল্ড ড্রিঙ্ক। কাল টাকা নিয়ে নেবে। হ্যাঁ। মদের নেশায় টলতে টলতে রাজশেখর পানের দোকানের সামনে একটা ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দোকানদার রাজশেখরকে চিনতেন। সে তার পাড়ার ছেলে, তাই বড় সিগারেটের একটা প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তার হাতে দিলেন। তারপর বন্ধ করে দেওয়া ফ্রিজটা খুলে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল বের করে তাতে একটা স্ট্র ঢুকিয়ে রাজশেখরের হাতে দিল। পাড়ার মোড়ের ল্যাম্পপোস্টটা আজ অনেকদিন হলো খারাপ হয়েছে। থেকে থেকে খালি চিরিক মেরে উঠছে। অনেক দূর থেকে এখনো ইংরেজি গান ভেসে আসছে। বৃষ্টিতে ভিজে তার নেশার ঘোর আরো বেশি বেড়ে গেছে। আপাদমস্তক ভেজা সে। সিগারেটটা ভিজে গেছে, তাই আর জ্বলছে না। লাইটারেও জল ঢুকে গেছে, তাই সেটাও আর আগুন ধরাতে পারছে না। পড়ে থাকলো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের বোতলটা। কায়দা করে স্ট্রটা মুখে করে ফেলতে গিয়ে হাত পিছলে বোতলটাও মাটিতে পড়ে ভেঙে গেল। আরে আরে, কি হচ্ছেটা কি? দোকানদার একটু ইতস্তত করে এগিয়ে এলো। নেশার ঘোরে রাজশেখর হাসতে লাগলো, যেন কোনো নিষ্পাপ শিশু। হ্যাঁ, বেশ্যাপাড়ায় কত কি যে হয়। দোকানি মনে মনে হেসে উঠল। লালটুদা, আর একটা বোতল। তুমি কিন্তু সব লিখে রাখো। হ্যাঁ। না আর না, এবার বাড়ি যা। অনেক রাত হলো, দেখছিস তো ঝাঁপ নামিয়ে দিয়েছি। চল এবার ভালো ছেলের মতন বাড়ি যা। রাজশেখর সুবোধ বালকের মতো দোকানের কথা শুনে উঠে দাঁড়ালো। তারপর গান গাইতে গাইতে চলে গেল। দোকানি তাকে তাড়িয়ে হাঁপ ছেড়ে বাঁচল। লেডি ডাফরিন নার্সিংহোমের সামনে আরো একজন দাঁড়িয়ে। রাজশেখরকে সে এগিয়ে যেতে দেখছে। এরপর
সেও তার পেছন করতে শুরু করলো। বৃষ্টি থামার নাম নেই। সেই রাতে ভালো ঘুম হলো না দোকানে। সপ্তমী, ভোর 5টা। সারা রাত বৃষ্টি হয়েছে। রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। কিসের একটা চেঁচামেচি কানে আসছে, খুবই অস্পষ্ট। দোকানি ঘুম থেকে উঠে বসেছে বিছানায়। রাতে পাখাটা কমিয়ে রেখেছিল সে। 2 পয়েন্ট করে রাখার ফল পুরনো পাখা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে ধীরে ধীরে ঘুরছে। হট্টগোলটা অনেকক্ষণ ধরেই কানে আসছে তার। এবার টেবিলে রাখা চশমাটা পরে, রাতের বাসি গেঞ্জিটা খুলে একটা নতুন গেঞ্জি গায়ে পরে বাইরে বেরিয়ে আসতেই হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা। এই নইনটে, এই এরকম ভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? লালটুদা, আরে রাজুদা খুন, রাজুদা খুন বলে সে দৌড় দিল। লালটু তাড়াতাড়ি ছুটিটা কোনো মতে পায়ে গলিয়ে গলির বাইরে বেরিয়ে আসতেই তার পা কেঁপে উঠল। সারা শরীরে তখন রক্তস্রোত যেন একটু একটু করে থেমে যেতে লাগছে। ঠান্ডা হয়ে গেছে তার হাত। পাড়ার মোড়ে সেই চিরিক মারা ল্যাম্পপোস্টটা ঘিরে একটা বড় জটলা। পাড়ার মা বোনেদের কান্নার আওয়াজ ভেসে আসছে কানে। ধীরে ধীরে ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো লালটু। চারিদিকে এখন মাছি ঘুরছে বনবন করে। ল্যাম্পপোস্টের মাথার উপর একদল কাক উড়ে বেড়াচ্ছে। ল্যাম্পপোস্টের চারিদিকে রক্ত জমাট বেঁধে আছে। রাজশেখরের দেহটা কাঁটা তার দিয়ে বেঁধে রাখা মাটি থেকে 2 হাত উঁচুতে। তার বুক থেকে পেট অবধি ফুঁড়ে তার হৃৎপিণ্ড সহ নাড়ি ভুঁড়ি ঝুলছে। তার হাত দুটি প্রণামী নেওয়ার ভঙ্গিতে তার দিয়ে বাঁধা। তার হাতে ধর থেকে কেটে নেওয়া মাথাটা বসানো। মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। চোখ দুটো খুবলে নেওয়া। একটা চোখ পড়ে আছে রাস্তায়, অন্য চোখটা নিয়ে উপরে উঠতে থাকা কাকগুলো নিজেদের মধ্যে জটলা করছে। লালটু এইসব দেখে বমি করে ফেলল। সে উপরের দিকে তাকাতে দেখতে পেল একটা দাঁড় কাক ল্যাম্পপোস্টার মাথায় বসে আছে। সেই কাকটা বাকি কাকের মতো জটলা করছে না। সে লালটুকে দেখে যাচ্ছে। তার চোখে এক তৃপ্তির দৃষ্টি। দ্বিতীয় পর্ব, চক্ষুদান। 2 দিন আগে। চক্ষুদান এখনো বাকি। শিল্পী তার হাতের সরু তুড়িটা দিয়ে মূর্তি প্রতিমার চোখ আঁকার কাজ শুরু করেছে। প্রায় 8 ফুট লম্বা একটা দুর্গা প্রতিমা, সাবেকি সাজে সাজানো। প্রতিমার সাজ দেখতে এসেছে 21-22 বছরের এক যুবতী। পরনে লাল রঙের সালোয়ার কামিজ, এক হাতে লাল রঙের কাঁচের চুড়ির গাছা, কপালে লাল টিপ, সুন্দর পরিপাটি করে আঁচড়ানো প্রায় পিঠ অবধি লম্বা ঘন কালো চুল, কানে ঝুমকো, নখে নেল পলিশ, আর কাঁধ থেকে ঝুলছে একটা ছোট্ট সোনালী রঙের লেডিস পার্স। শিল্পী একবার মেয়েটার দিকে তাকালো, তারপর আবার মুখ ফিরিয়ে চোখ আঁকার কাজ শুরু করলো। যেন মনে হয় মেয়েটিকে দেখে দেখে তার হুবহু নকশা করার চেষ্টা করছে সে। মেয়েটিও এক মনে প্রতিমা সাজানো দেখছে। তাকে একরকম নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে শিল্পী তাকে জিজ্ঞেস করে, কি নাম তোমার? মেয়েটি এখনো নির্বাক, এক মনে প্রতিমার চোখ আঁকা দেখছে।
নাম কি তোমার? কোথা থেকে এসেছো? প্রতিমার চোখ আঁকতে আঁকতে শিল্পী আবারও জিজ্ঞেস করলেন। মেয়েটা কিছু একটা বলল, কিন্তু কিছুই বোঝা গেল না। কথাগুলো ভালোভাবে শুনতে না পেরে শিল্পী তার ভ্রু কুঁচকে একটা প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে ঘুরে তাকাতেই দেখেন মেয়েটা নেই। ব্যাপারটা অনেকদিন ধরেই ঘটছে। সেই যেদিন থেকে বেশ্যাবাড়ির পবিত্র মাটি নিয়ে এসে শিল্পী তার প্রতিমা গড়ার কাজ শুরু করেন। খড় দিয়ে কাঠামো তৈরি করে তাতে মাটির প্রলেপ মাখাতে যাওয়ার ঠিক সেই দিনই তাদের চোখাচোখি হয়। সে তখনও নির্বাক দাঁড়িয়ে থাকত, ঠোঁটের কোলে মৃদু হাসি। প্রথম প্রথম সেই দিকে লক্ষ্য না করলেও সেই দিনের পর থেকে মেয়েটাকে রোজ দেখতে পায় সে। কি নাম তোমার? কোনো উত্তর পায়নি মেয়েটার কাছ থেকে। সে হঠাৎ উদয় হয়, চোখের আড়াল হলেই আবার যেন হাওয়ায় মিলিয়ে যায়। আজও ঠিক একইভাবে হঠাৎ উদয় হয়ে চক্ষুদান দেখতে এসেছে সে, কিন্তু এখন আর সে নেই, মিলিয়ে গেছে হাওয়ায়। আবার আসবে হয়তো কোনো একদিন। বেশ্যাবাড়ির দুর্গা প্রতিমা। তার মুখের দিকে তাকিয়ে তরুণ শিল্পী তার প্রশ্নের উত্তর পেয়েছে। শিল্পীর মুখে এখন তৃপ্তির হাসি। চক্ষুদান পর্ব শেষ। তৃতীয় পর্ব, মাতৃরূপেণ। বৃষ্টি নামার কিছু ঘন্টা আগে। নিয়নের আলোতে যেন মুড়ে গেছে গোটা শহর। চারিদিকে কেনাকাটির ভিড়, রেস্টুরেন্টে আড্ডা, ক্লাব ডিস্কোগুলো তখন গম গম করছে মানুষের সমাগমায়। লক্ষ লক্ষ টাকা জলের মতো খরচা করছে এক পশলা ফুর্তির জন্য। ঠিক তেমনই শহরে নিষিদ্ধ পল্লীগুলোতেও ওভারটাইম দিতে হচ্ছে বেশ্যা মেয়ে বোনেদের। শহরের নামি দামি কোম্পানিতে কর্মরত কিছু মানুষ, শহরের কিছু মন্ত্রী এমএলএর ছেলেরা বড় বড় গাড়ি করে আসছে। চোখের ইশারায় পাখা কথা হচ্ছে, তারপর পছন্দের প্রাণীটিকে টেনে গাড়িতে তুলে ধোঁয়া উড়িয়ে চলে যাচ্ছে। আর যাদের সেই সামর্থ্য নেই, কয়েক ঘন্টার ভাড়া ঠিক করে তারা ঢুকে পড়ছে শয়নকক্ষে। ঠিক এইরকমই নিষিদ্ধ পল্লীর এক বাড়ির দুতলায় কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে দুজনের মধ্যে। আমি তোকে বলছি না বাচ্চারা ফেলে দিতে, হ্যাঁ? তুই কি আমার কোনো কথা শুনবি না? ছেলেটা খুব জোরেই কথাটা বলল মেয়েটাকে। আমার কথা একবার শোনো, এটা তো আমাদেরই বাচ্চা, আমি এটা ফেলবো কিভাবে? তুমি তো বলেছিলে আমায় বিয়ে করবে, বলনি? তাহলে এখন কি হয়েছে বলো? মেয়েটা একটু কাকতি মিনতি করতে থাকলো ছেলেটার কাছে। এই শালি, তখন নেশা ঘুরে বলেছিলাম, তুই কি ভাবছিস তোর মতো নেন্ডিকে আমি বিয়ে করব? বাল আমার। শোন, আমার অনেক আগেই না বিয়ে হয়ে গেছে। তোকে বিয়ে করলে আমার মান-ইজ্জত থাকবে? হ্যাঁ? এই বলে ছেলেটা মেয়েটার গলা টিপে ধরল। ছাড়ো ছাড়ো আমাকে রাজশেখর, আমার লাগছে, ছাড়ো। ছাড়বো তো বটেই, তবে কান খুলে শুনে রাখ, এই বাচ্চাটা যেভাবেই হোক তোকে ফেলতে হবে। আমি কিছু জানি না, আর যদি না ফেলিস তবে এই বাচ্চা সমেত তোকে পুড়িয়ে মারবো, বুঝলি? খানকি মগি। রাজশেখর একটা ধাক্কা দিয়ে মেয়েটাকে বিছানায় ফেলে দিল। তারপর পকেট থেকে মানিব্যাগটা বের করে কয়েকটা 500 টাকার নোট বের করে মেয়েটার কাছে গিয়ে মেয়েটার ব্লাউজের ভেতর ঢুকিয়ে দিল। মেয়েটা রাগে ও ভয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলো। মেয়েটার চোখে চোখ রেখে ছেলেটা ধীরে ধীরে বলল, এই টাকাটা দিলাম, কালকের মধ্যে যেন কাজটা হয়। এই কথা বলে ছেলেটা দরজা দিয়ে বেরিয়ে গেল। মেয়েটা তখনও বিছানায় বসে কাঁদছে। তার তলপেট দিয়ে রক্ত বের হচ্ছে।
মেয়েটি তীব্র যন্ত্রণায় ফোঁপাচ্ছে। তার এই ব্যবসায় মা হওয়া নিষিদ্ধ, সে কাউকে বলতেও পারবে না, তার অন্য কাউকে বলাও নিষিদ্ধ। এদিকে রক্তে তার শাড়ি ভিজে গেছে। বাইরে খদ্দের দাঁড়িয়ে আছে, সে দরজা পেটোচ্ছে। তাড়াতাড়ি দরজা না খুললে খদ্দের যাবে দালালকে নালিশ করতে, আর দালাল জানতে পারলে তার আর রক্ষে নেই। কোনো মতে উঠে শাড়িটা ঠিক করে দরজাটা খুলতেই নেশায় মগ্ন একটা লোক হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। কি হলো, দরজা খুলছিলে না কেন মামুনি? লোকটা তার চোখ দিয়ে যেন মেয়েটার পুরো শরীর গিলে খাচ্ছে। পিছন ফিরে নিজের রক্তমাখা শাড়িটা ঠিক করতে করতে মেয়েটা বলল, আজ শরীর ঠিক নেই, শুতে পারবো না, অন্যদিন আয়। পারবি না মানে? তোর জন্য তো মোটা টাকা দিয়েছি আমি, উসুল না করে তো ছাড়বো না। লোকটা তার শক্ত হাত দিয়ে মেয়েটার কোমরটা ধরল। সঙ্গে সঙ্গে কোমর থেকে হাতটা নামিয়ে দিয়ে মেয়েটা একটা কষিয়ে চড় বসিয়ে দিল তার গালে। বলছি না আজ শরীর ঠিক নেই, বাংলা ভাষা কি বুঝতে পারছিস না নাকি? বেরিয়ে যা, শুয়োরের বাচ্চারা, বেরিয়ে যা এখান থেকে। রাগে তার চোখ লাল হয়ে গেছে, জোরে জোরে নিঃশ্বাস বের হচ্ছে। গালে 5 আঙুলের দাগ লোকটার। হন হন করে বেরিয়ে গেল দরজা দিয়ে। মেয়েটা তখন বিছানায় এলিয়ে পড়েছে। বুকের ভেতর হৃদযন্ত্র তখন প্রবল বেগে ওঠানামা করছে। নিচের সিঁড়ি দিয়ে তখন পায়ের আওয়াজ ভেসে আসছে। ওই ওরা এলো বলে। চতুর্থ পর্ব, দেহ। আজ দুর্গা ষষ্ঠী। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। থেকে থেকে আকাশে বিদ্যুৎ খেলা করছে। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ভিড়। কাদা জলে মাখামাখি হয়ে তারা ঠাকুর দেখছে, আনন্দ করছে। কিন্তু সেই 8 ফুটের দুর্গা প্রতিমা এখনো বিক্রি হয়নি। হতাশ হয়ে শিল্পী বসে আছে ছাউনির নিচে। তার দোকানটি বাজারের শেষ প্রান্তে। হয়তো শেষ প্রান্ত বলেই মানুষের ভিড় এত দূরে আসতে চাইছে না। হাত ঘড়িতে সময় দেখে হতাশ মুখে চেয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই এখন। মূর্তি প্রতিমার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো সে। মায়ের চোখ যেন ছলছল করছে মনে হলো। ক্লান্ত হাসি হেসে শিল্পী বলল, কষ্ট হচ্ছে মা? আমারও হচ্ছে, কেউ যে আসছে না এদিকে। এমন সময় সেই চেনা গন্ধটা তার নাকে এলো। এই গন্ধটা তার এই কদিনে খুব চেনা হয়ে গেছে। মিষ্টি অথচ তীব্র। হঠাৎ পেছন থেকে এক গোছা কাঁচের চুরির ঝনঝন আওয়াজ শুনতে পেল। গায়ে কাঁটা লাগিয়ে দিল এক শিরশিরে অনুভূতি। মাথা ঘোরাতেই দেখে সেই মেয়েটা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে চুপ করে। লাল রঙের শাড়ি, হাতে লাল রঙের কাঁচের চুড়ির কাঁচা। একটা অমায়িক হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি এসেছো? শিল্পী বলে উঠল। মেয়েটা মাথা নাড়ল। দেখো না, কেউ কিনতে আসেনি। এই তুমি নেবে মূর্তিটা? মেয়েটা হাসি মুখে আবার মাথা নাড়াল। সেই মুহূর্তটা যদি কেউ দেখতো তাহলেই বুঝতো ঠিক কতটা খুশি হয়েছে এই শিল্পী। শিল্পীর মন শিল্পের মতোই সুন্দর হয়। শিল্পীর এই ছেলে মানুষই আনন্দ মেয়েটি এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। তুমি জানো, আজ বড্ড খুশি হয়েছি আমি। আমার এই গড়া মূর্তি প্রতিমা বিক্রি হলো আজ।
বলো না কোথায় দিয়ে আসতে হবে, আমি পৌঁছে দেবো। মেয়েটা এবার ধীরে ধীরে শিল্পীর কাছে এলো। অন্ধকারে তার মুখটা ভালো করে দেখাই যাচ্ছে না। হাতের আঙুলটা দিয়ে একটু দূরে ইশারা করলো। শিল্পী তার হাতের আঙুল বরাবর তাকালো। সামনে বউবাজারে নিষিদ্ধ পল্লী দেখা যাচ্ছে। শিল্পী একটু অবাক হলো। মেয়েটা শান্ত পায়ে সেই দিকেই এগিয়ে যাচ্ছে। তারপর একটা সময় দাঁড়িয়ে পিছন ফিরে তাকালো। শিল্পী অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি এবার তাকে ইশারায় কাছে ডাকলো। সেই যে এক মায়ার টান, যে দেখেনি সে কখনো বুঝবে না। শিল্পী দোকানে ঝাঁপ নামিয়ে খালি পায়ে ভিজতে ভিজতে মেয়েটার পিছন পিছন এগোতে থাকে। একটু এগোতেই কানে এলো বাইজিদের গান, হাসি, হই হই, হট্টগোল। রাস্তায় ফুটপাতে শুয়ে বসে থাকা মদমাতালের দল, দোকানগুলোর সামনে দাঁড়িয়ে থাকা বেশ্যা মেয়ে বোনেদের টিটকিরি, আরো কত কি। এ এক অন্য জগৎ, রাতের কলকাতার একটি রহস্যময় রূপ। ঠিক যেন কোনো বুনো কীটকল তার মায়ার জালে জড়িয়ে ফেলে কোনো মধু সন্ধানী মৌমাছিকে, তারপর আষ্টে পিষ্টে জড়িয়ে তাকে ধীরে ধীরে শেষ করে। এক বিচিত্র মায়ানগরী। শিল্পী মেয়েটির পেছন পেছন নিষিদ্ধ পল্লীর আরো গভীরে চলে যাচ্ছে। শেষে মেয়েটি একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। শিল্পী অবাক হয়ে তাকিয়ে আছে বাড়িটার দিকে। বাড়ির ভেতর থেকে তখন চিৎকার চেঁচামেচি হচ্ছে। বাড়ির পাশে সাদা রঙের একটা অ্যাম্বুলেন্স গাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির ডান দিকে পুলিশের গাড়িও দেখতে পেল সে। কৌতূহল ও আতঙ্ক ভরা চোখে মেয়েটার দিকে তাকাতেই দেখে মেয়েটা বাড়ির ভেতরের দিকে চলে যাচ্ছে। শিল্পী বাড়ির ভেতরে ঢুকতেই দেখে বাড়ি ভর্তি লোকের ভিড়। বড় দালান বাড়ি। একসময় কোনো এক সেকেলের বাবু এই বাড়িটা বানিয়েছিলেন। তার বড্ড মেয়ের নেশা, তাই এই বাড়িতেই শুরু করলেন নারী ব্যবসা। আনন্দ ফুর্তির ঠেক, ভালোবেসে তাই বাড়ির নাম রাখলেন আনন্দ কুঠির। বিশ্বের প্রাচীনতম ব্যবসা বলে কথা। অল্প সময়ের মধ্যেই ফুলে ফেঁপে উঠলেন। রাতের অন্ধকারে চট্টগ্রাম, ঢাকা সহ সারা বাংলা, বিহার, উড়িষ্যা থেকে কম বয়সী মেয়ে আনতে শুরু করলেন। ব্রিটিশ আমলের এই বেশ্যা বাড়ি বউবাজারের সব থেকে নামি দামি বেশ্যা কুঠিরের মধ্যে একটা। শিল্পীর বর্তমান বাসস্থান। বাড়ির দালানে একটা শবদেহকে কেন্দ্র করে সবাই দাঁড়িয়ে আছে। শিল্পী ভিতরে ঢুকতেই সবাই তাকে সামনে এগিয়ে যাবার পথ করে দিচ্ছে, তবে সেই মেয়েটাকে আর দেখা যাচ্ছে না। শিল্পী অবাক ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে সাদা কাপড়ে জড়ানো সেই দেহটার দিকে। কি হয়েছে এখানে? এই কাকে শুয়ে রেখেছো তোমরা? শিল্পী প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর কেউ দিচ্ছে না। কাঁপা কাঁপা হাতে মুখের কাপড়টা সরাতেই ভয়ে থমকে গেল সে। সময় যেন থমকে গেছে। নিজের চোখেই তো বিশ্বাস করতে পারছে না। এই তো সকালে কত কথা বলেছিল তারা। এই তো সকালে একটা বড় থালাতে দুজনে মিলে একসাথে ভাত খেয়েছে। এই তো বাড়ি থেকে বের হওয়ার সময় তার পা ছুঁয়ে নমস্কার করে বলল শিল্পী, দিদি আজ তো ষষ্ঠী, আজ আমি কিন্তু প্রতিমাটা বিক্রি করেই ছাড়বো, আর তোর জন্য আমি শাড়ি আনবো। এই তুই কিন্তু ভালো রান্না করে রাখিস, হ্যাঁ আমি এসে খাবো, আসছি রে। তাহলে এখন তার দিদি এইভাবে শুয়ে আছে কেন? পঞ্চম পর্ব, রক্তের স্বাদ। এই নিয়ে 5 বার বমি করল লালটু।
চোখ বন্ধ করলে রাজশেখরের মৃতদেহটা ভেসে আসছে। সেই একটা চোখ খুবলে মাটিতে পড়ে আছে। ডিম হাত থেকে পড়ে মাটিতে পড়লে যেভাবে ফেটে যায়, ঠিক সেইভাবে। আকাশে উড়তে থাকা কাকগুলো রাজশেখরের আরেকটি চোখ নিয়ে সেইভাবেই রানাছেড়া করছে। তার কাটা মাথা থেকে তখনও তাজা রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে। দুপুরে লালটু কিছুতেই ঘুমাতে পারল না। তার খেতে মন চাইছে না। একটা আতঙ্ক যেন তাকে ধীরে ধীরে ঘিরে ধরছে। তার শরীর, গলা, বুক জ্বালা করছে। এর আগে কখনো তো এত ভয় পায়নি সে। ড্রয়ার খুলে একটা ঘুমের ওষুধের পাতা বের করে তার থেকে 3খানা ঘুমের ওষুধ একসাথে খেয়ে শুয়ে পড়ল লালটু। আজ আর দোকান খুলবে না। পুজো একটু লস হবে ঠিকই, কিন্তু কি আর করা যাবে? বউকে তো আর দোকানে বসতে দিতে পারেন না। এলাকাটা ভালো না। লালটু ঘুমিয়ে পড়েছে। ঘুম যদি গাঢ় না হয় তখন মানুষ স্বপ্ন দেখে। লালটু স্বপ্ন দেখছে। ঝমঝম করে বৃষ্টি। ভেজা দাঁড় কাকটা ল্যাম্পপোস্টের মাথায় এখনো একইভাবে বসে শুধু কা কা করে ডেকে চলেছে। হঠাৎ মৃতদেহটা একটু নড়ে উঠল। চারিদিকে তখন কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। পাড়া প্রতিবেশীরা এখন আর কাঁদছে না। হঠাৎ তারা হো হো করে হাসতে শুরু করেছেন। লালটুকে ঘিরে সবাই এগিয়ে আসছে। হঠাৎ সবাই তাকে ধরে ফেলেছে। লালটু তাদেরকে সরিয়ে পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টা আরম্ভ করল, কিন্তু যতই তাদের দূরে করার চেষ্টা করছে ততই তারা আরো তাকে জড়িয়ে ধরল। তাদের সেই ভয়াবহ হাসি এখনো থামেনি। তারা সবাই লালটুকে ধরে রাজশেখরের কাটা মাথাটার সামনে বসিয়ে দিল। মাটিতে পড়ে থাকা রক্তগুলো তুলে লালটুর সারা মুখে হাতে মাখিয়ে দিল। লালটুর মুখ বন্ধ। সে কিছুতেই মুখ খুলতে পারছে না। প্রাণপণে চিৎকার করতে চায়, কিন্তু পারছে না। মুখে হাত দিতেই লালটু আরো কেঁদে উঠল। তার ঠোঁট দুটো কেউ লোহার তার দিয়ে শক্ত করে সেলাই করে দিয়েছে। লালটু ফুঁপিয়ে কেঁদে উঠল। ততক্ষণে হাসির শব্দ আরো তীব্র হয়েছে। আবঝা চোখে লালটু দেখল কেউ একটা বড় খাঁড়া নিয়ে হাসতে হাসতে তার কাছে এগিয়ে আসছে। এবার সে একেবারে তার নাগালের কাছে। লালটু চিৎকার করতে চাইছে, কিন্তু সে কিছুতেই চেঁচাতে পারছে না। লোকটা খাঁড়াটা নিয়ে আকাশের দিকে তুলল। লালটুর সময় ঘনিয়ে এসেছে। এমন সময় রাজশেখরের কাটা মুন্ডুটা তার হেলহেলে গলায় বলে উঠল, এবার তোর পালা। বলার সঙ্গে সঙ্গে আকাশের দিকে উঁচিয়ে থাকা খাঁড়াটা লালটুর ঘাড়ে আঘাত করল। হঠাৎ লালটু বিছানায় উঠে বসল। তার সারা শরীর কাঁপছে। ঘামে বালিশ, বিছানার চাদর ভিজে গেছে। পরে থাকা লুঙ্গিটাও যেন ভেজা মনে হলো। লুঙ্গিতে হাত রেখে বুঝতে পারল সে ভয় পেচ্ছাপ করে ফেলেছে। বুকটা এখনো ব্যথা করছে। বুকে হাত রেখে হৃদগতি বোঝার চেষ্টা করলো লালটু। হৃৎপিণ্ডটা এখন দ্রুত ওঠানামা করছে। ড্রয়ারের ওপর ছোট হাত ঘড়িটায় সময় দেখল সে। তখন রাত 9টা। ওপাশে ড্রেসিং টেবিলের সামনে বসে লালটুর স্ত্রী মালিনী সাজগুজ করছে। লালটু উঠে বসতেই মালিনী বলল, কি গো, উঠে পড়লে তবে? সেই তো দুপুর থেকে মরার মতন ঘুমোচ্ছ। দোকানপাট কি সব চলে গেল নাকি শুনি? আমার শরীরটা ঠিক নেই, দোকান আজ খুলবো না। তা এত সেজে গুজে কোথায় চললে? বউয়ের সাজ দেখে লালটু বলল। লাল রঙের সিল্কের শাড়ি পরেছে মালিনী। ব্লাউজটা একটু হাল ফ্যাশন। দর্জিকে দিয়ে ডিপ নেক কাট করিয়েছে সে। তাতে তার নিটোল বুকটা অনেকটাই দেখা যাচ্ছে। মালিনীর গায়ের রং চাপা, তবে রং চাপা হলেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য পেয়েছে সে। নিজের শরীরে এতটুকু আঁচ আসতে দেয়নি। মালিনী সিরাজ কলোনিতে কিছু ফ্ল্যাট বাড়িতে জি আর রান্নার কাজ করে। সেই কলোনিতে সে কাজ করছে প্রায় 2 বছর হবে।
তার শরীরের প্রতি লোভ সামলাতে বিষম খেয়েছে অনেকেই। মালিনী কায়দা করে আদায় করতে জানে। সেই সুযোগে 2-3টে গুপ্ত প্রণয়ও আছে। অবশ্য সে কথা লালটু জানে। লালটু অকর্মণ্য। কাজ বলতে বেশ্যাপাড়ার সামনে এই বিড়ি সিগারেটের দোকানে বসে। গাঁজা বিক্রি করতে গিয়ে একবার ধরা পড়েছিল। 2-4টে চড়থাপ্পড় খেয়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। তারপর থেকে শুধু সিগারেট আর বিড়ি। মালিনীর রোজগারই সংসার চলে। তা সে কিভাবে উপার্জন করছে সে বিষয়ে মাথা ঘামাতে চায় না সে। বলতে গেলে 2 বাড়ির কাজ করে মালিনী যা কামায় তার চেয়ে তার থেকে অপ্রি ইনকাম বেশি। তাই আজ মালিনী তার প্রণয়দের সাথে ঘুরতে যাচ্ছে এটা জেনেও না জানার ভান করে জিজ্ঞেস করল সে। তবে সে যে মালিনীর ওই গুপ্ত প্রণয়দের ব্যাপারে জানে সেটা কিন্তু মালিনী জানে না। মালিনী তাই আসল কথা লুকিয়ে বলল, ওই তো সব সহেলেরা মিলে সব ঘুরতে যাচ্ছি, আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। তোমার তো কোনো হিলদোল নেই। বউ এত সেক্সি করে সেজেছে, তার প্রশংসা কোথায় করবে, একটু আদর করবে তা না। মালিনী আর যাই করুক সেটা পেটের দায়, কিন্তু সে তার স্বামীকে বড্ড বেশি ভালোবাসে। তবে আজ মালিনী না গেলেই পারত, লালটু মনে মনে ভাবল, কিন্তু তাকে আটকাতে পারল না। বাড়ি থেকে বেরোনোর সময় মালিনী একটু ঘুরে তাকালো। যদি লালটু একটু বলে থেকে যাও, সে আর এইসব কখনো করবে না। আসি, মালিনী বলল। যাও, লালটু বলল। তারা কেউই পরস্পরকে কিছুই বলতে পারল না। গলির বাইরে একটা হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে আছে। মালিনী মাথা নিচু করে গাড়ির ভেতরে গিয়ে বসল। তার পাশে অন্ধকারে একজন তার শক্ত হাত মালিনীর থাইয়ের ওপরে রাখল। প্রতিবারের মতো আজও মালিনীর ঘেন্না করে উঠল। লালটু গলির বাইরে দাঁড়িয়ে রইল। হলুদ ট্যাক্সিটা ষষ্ঠ পর্ব, মায়া। শিল্পী হাঁটু গেড়ে তার দিদির মৃতদেহের পাশে বসে আছে। তার চোখে জল নেই, আছে একটা অজানা প্রশ্ন। এই তো সকালে কথা হলো তার দিদির সাথে। তার এই অস্বাভাবিক মৃত্যু সে কিছুতেই মেনে নিতে পারছে না। বাড়ির সবাই মিলে ধরাধরি করে একটা স্ট্রেচারে করে দেহটা তুলে নিয়ে যাচ্ছে। কারোর চোখে এক ফোঁটা জল নেই। এইরকম ঘটনা এই নিষিদ্ধ পল্লীর অলিগলিতে হামেশাই হয়, এই আর নতুন কি। এত ভাবলে চলে? 2 দিন পরেই হয়তো ওই খালি ঘরটা আবার ভরে যাবে। দালালরা আর যাই হোক ব্যবসায় ক্ষতি করতে চায় না। এখানে শরীর যেন কোনো টাকা ছাপানোর মেশিন। একটা মেশিন খারাপ হলে তার জায়গায় অন্য মেশিন বসিয়ে দেয়। কিন্তু বেশ্যা মেয়ে বলে কি তার বিচার হবে না? এইসব কেস সহজেই ধামাচাপা পড়ে যায়। মন কিছুতেই মানছে না তার। যতই হোক নিজের আপন দিদি না হলে ওই অনাথ ছেলেটাকে একদিন ভাই বলে ডেকেছিল সে। মৃতদেহের ডেথ সার্টিফিকেট কিছুই হলো না। শহরের পেছনে নোংরা ফেলার জন্য একটা ছোট খাল মতো করা হয়েছে, সেখানেই নিয়ে গিয়ে স্রেফ পুড়িয়ে ফেলা হলো। আচ্ছা, এতে কি আত্মার শান্তি হয়? শিল্পীর চোখ দুটো তখন রক্তবর্ণ। তার সত্যিটা জানা দরকার, কিন্তু এই পাপের শহরে কে তাকে সত্যি কথা বলবে? প্রাণের ভয় সবারই আছে। চিতার আগুন এতটাই যে এই প্রবল বৃষ্টিতেও সেটা জ্বলছে। আগুন জ্বালানোর আগে ভালো করে কেরোসিন তেল ঢেলে দেওয়ার ফল। এমন সময় শিল্পী আবার সেই মেয়েটাকে দেখতে পেল।
মেয়েটা সেই অমায়িক হাসি মুখে এক নাগারে সেই জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে আছে। শিল্পী এগিয়ে মেয়েটির হাত শক্ত করে চেপে ধরল। তার হাত চেপে ধরতেই একটা ঠান্ডা অনুভূতিতে শিল্পীর সারা শরীর কেঁপে উঠল। মেয়েটির হাত হিম শীতল। মেয়েটা এবার তার দিকে ঘুরে তাকালো। শিল্পী বলল, তুমি তুমি জানতে আগে থেকে? তাহলে তাহলে কেন বলনি আমাকে? কেন আগে ডাকলে না? কেন যখন সবকিছু শেষ হয়ে গেছে তখন আমায় ডাকলে? বলো। শিল্পী এক নিঃশ্বাসে বলে চলল। মেয়েটা এখনো নির্বাক। তার মুখের সেই অমায়িক হাসিটা আর নেই। এখন একটা ক্ষিপ্ততার ছোপ ফুটে উঠেছে। তার এই হিমশীতল হাত দিয়ে শিল্পীর জামার কলার ধরে তাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আতঙ্কিত হতবাক শিল্পী হন হন করে এগিয়ে যাচ্ছে তার পিছন পিছন। বৃষ্টি তখন জাঁকিয়ে বসেছে কলকাতার বুকে। প্যান্ডেলে প্যান্ডেলে তখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এত বৃষ্টি যে রাস্তা ফাঁকা হয়ে গেছে। সবাই এদিক ওদিক আশ্রয় খুঁজছে যাতে বৃষ্টিতে ভিজতে না হয়। শিল্পী এক নাগারে এগিয়ে যাচ্ছে। শেষমেশ মেয়েটা থামল। গলির শেষ প্রান্তে শেষ বাড়িটার নিচতলায় একটি ঘরে তখন হাসি ঠাট্টা চলছে। ছেলেটা বলছে, শিউলিকে হেভি থাপিয়ে এসেছি আজ। আগে অনেক রস শরীরে। বলে কিনা আমি নাকি ওর বাচ্চার বাবা। এমন চোদন দিয়েছি না, মা হওয়ার স্বাদ ঘুচে যাবে। আমার নামও রাজশেখর, বুঝলে? ওরকম কত মাগি এলো গেল। শিল্পী জানালার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনল। রাগে তার সারা শরীর কেঁপে উঠল। এই লোকটাই তাহলে তার দিদিকে হত্যা করেছে? কিন্তু কেন? কি এমন করেছে তার দিদি? রাগে সারা শরীর কেঁপে উঠল তার। হঠাৎ এই সময় বাইরের দরজা খোলার শব্দ হলো। শিল্পী একটু সরে গিয়ে দেওয়ালের দিকে ঘাঁ ঘেঁষে দাঁড়ালো। দরজা খুলে টলমল অবস্থায় রাজশেখর বের হলো। টলতে টলতে এগিয়ে চলেছে রাজশেখর। কিছুটা দূর থেকে তাকে পেছন করছে শিল্পী। সেই মেয়েটাও তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। মেয়েটার হাতে তখন একটা ধাতব খাঁড়া। এই সময় বৃষ্টির বেগ আরো কিছুটা বেড়েছে। টেলিভিশনে তখন আবহাওয়া দপ্তরের লাইভ আপডেট জানতে তখন সবাই উৎসুক। সপ্তমীতেও প্রবল ঝড় হওয়ার সম্ভাবনা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। নিষিদ্ধপল্লীর বাইরে বেরিয়ে লালটু তার দোকানটা তখন বন্ধ করতেই যাচ্ছিল। এমন সময় রাজশেখরের ডাক শুনে পিছনে ঘুরে তাকালো। মদের নেশায় টলতে টলতে রাজশেখর পানের দোকানের সামনে ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে বিদায় করে লালটু বাড়ি ফেরার পথে কাকে যেন দেখে থমকে দাঁড়ালো। তাকে দেখে খুব চেনা চেনা লাগলো। এত বৃষ্টির মধ্যে ভালো করে দেখা যাচ্ছে না, মুখটা ভালো বোঝা যাচ্ছে না, তাই একটু এগিয়ে গেল সে। সামনে এগিয়ে যেতেই ভয়ে শিউরে উঠল। লাল রঙের শাড়ি পরে ওটা কে? শিউলি মনে হচ্ছে না? হ্যাঁ, ওই মেয়েটা তো শিউলি। নিয়নের লাল আলোয় তার মুখটা জ্বলজ্বল করছে। কি সাংঘাতিক চোখের দৃষ্টি। চোখের কোল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এক হাতে একটা খাঁড়া নিয়ে দাঁড়িয়ে আছে সে। তার নিষ্ফলক দৃষ্টি থেকে আগুনের ছটার মতো তেজ বেরিয়ে আসছে। ভয়ে লালটুর পা কাঁপতে থাকে। এবার শিউলি একটু করে এগিয়ে আসছে। লালটু আর এগোতে পারছে না। তার দুটো পা যেন মাটির মধ্যে আরো ঢুকে যাচ্ছে। পা এতটাই ভার হয়ে গেছে সেটা আর ঠেলে সরানো যাবে না। এদিকে শিউলি খাঁড়া হাতে ছুটে আসছে। গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না লালটুর। ভয়ে চোখ বন্ধ করে নিল সে। তারপর সব চুপ।
কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছে লালটু আর মনে নেই। অন্যদিকে রাজশেখরের পিছনে ধাওয়া করেছে শিল্পী। রাজশেখর টলতে টলতে নার্সিংহোমের পিছনের গলিতে ঢুকে একটা রকের ওপর বসে পকেট থেকে একটা পিপে বার করে মদ খাচ্ছে। এমন সময় শিল্পী তার সামনে এসে দাঁড়ালো। কি যাই? রাজশেখর বলল। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোয় ক্ষণিকের জন্য সে এক দেবী মূর্তি দেখল। শিল্পীর পেছন থেকে ছায়ার মতো সেই দুর্গা প্রতিমা, জ্বলন্ত দুটো চোখ। শিল্পী খাড়া নিয়ে এগিয়ে যাচ্ছে তার দিকে। এই কে তুই? যা এখান থেকে। রাজশেখর তাড়ানোর চেষ্টা করছে। তুই আমার দিদিকে মেরেছিস? কাটা কাটা গলায় চিৎকার করে উঠল শিল্পী। কে তোর দিদি? আমি কি করেছি? রাজশেখর আবার অবাক হয়ে উত্তর দিল। কে আমার দিদি? যাকে তুই আজ খুন করেছিস। চিনতে পারছিস না? চিনতে পারছিস না তুই? শিল্পীর গলার স্বর তীব্র হলো। এই, আমি কাউকে কিছু করিনি। এখান থেকে যা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। রাজশেখর বলল। তাই? তাহলে দেখ। রাজশেখর কিছু বোঝার আগেই অতি ধারালো সেই খানা নেমে এলো তার ঘাড়ে। তারপর সব অন্ধকার। মুন্ডহীন দেহটা তখনও কাঁপছে। ধর থেকে ফোয়ারার মতো রক্ত বের হচ্ছে। অদ্ভুত এক পাশবিক জোর শিল্পীর গায়ে তখন। নার্সিংহোমের পাশে জঞ্জালে ফেলে রাখা কিছু পুরনো জংধরা কাঁটা তার দিয়ে রাজশেখরের দেহটা বেঁধে পাড়ার মোড়ে সেই খারাপ ল্যাম্পপোস্টায় বেঁধে ফেলল সে। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে তার, চোখ দিয়ে জল বের হচ্ছে। এমন সময় পিছন থেকে একটা হিম শীতল হাত এসে শিল্পীর হাত শক্ত করে ধরল। ক্লান্ত চোখে শিল্পী দেখল লাল শাড়ি পরা সেই মেয়েটা। অস্ফুট স্বরে শিল্পীর মুখ থেকে আবার সেই প্রশ্নটা ভেসে এলো। কি নাম তোমার? মেয়েটা একটু আলতো করে হেসে বলল, আমি মায়া। সপ্তমী, রাত 12টা। মালিনী এখনো ফেরেনি। অনেকবার কল করার চেষ্টা করলো লালটু, কিন্তু ফোনটা লাগলো না। বারবার রিং হয়ে কেটে যাচ্ছে। বৃষ্টির বেগ তখন কিছুটা শান্ত হয়েছে। মোবাইল ফোনটা বুকে ধরে লালটু বিছানায় শুয়ে আছে। মাথার ওপর সিলিং ফ্যানটা ধীরে ধীরে ঘুরছে। এক মনে পাখার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখটা বুজে আসছে তার। দেওয়ালে টাঙানো ঘড়িটা টিক টিক করে তার কাঁটা দুটি ঘুরে চলেছে। চোখ বুঝলেই কিছু অস্পষ্ট ছবি ভেসে ওঠে। এখনো তাই হচ্ছে। অস্পষ্ট স্বরে একটা নারী কণ্ঠের গোঙানি। শিউলির মুখটা ভেসে আসছে বারবার। ঘামে পিঠ ভিজে গেছে তার। এমন সময় সদর দরজায় কড়া নাড়ার শব্দ এলো। লালটু ঘড়ির দিকে তাকালো। প্রায় 12:55। প্রায় 1টা বাজতে যায়। মালিনী নেই আসার সময় হলো। হতাশ আর অভিমান নিয়ে লালটু বিছানা থেকে নেমে সদর দরজাটা খুলতেই একটু অবাক হলো। বাইরে কেউ নেই। রাস্তা দিয়ে তখন পথচারীর ভিড়, মাইকের আওয়াজ, বাঁশির আওয়াজ কানে আসছে। কিন্তু মালিনী কই? কেউ তো নেই। ঠিক এই সময় লালটুর মোবাইল ফোনটা বেজে উঠল। ফিরে এসে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মালিনীর গলা।
এই শোনো না, এই আসতে একটু দেরি হবে, অনেক দূরে আটকে গেছি, রাস্তায় অনেক জ্যাম বুঝলে। তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি আসছি, পরে ফোন করছি তোমায়। ফোনটা কেটে দেওয়ার শব্দ হলো। কিসের যেন ভয় লালটুকে ঘুমোতে দিচ্ছে না। এই সময় মালিনী পাশে থাকলে একটু ভালো হতো, একা একা ভয় লাগছে বেশি। এবার কি তবে তার পালা? রাত 3টে। একটা হলুদ ট্যাক্সি এসে গলির বাইরে দাঁড়ালো। গাড়ি থেকে শাড়ির আঁচল ঠিক করতে করতে মালিনী বেরিয়ে এলো। কালো পাঞ্জাবি পরা একটা হাত জানলা দিয়ে বের করে কেউ কিছু করকরে 500 টাকার নোট মালিনীর হাতে ধরিয়ে দিল। মালিনী টাকাগুলো ভালো করে গুনে তার শাড়ির সাথে ম্যাচিং করা পার্সে ভরে বাড়ির দিকে হাঁটা লাগালো। বাড়ির গেটের সামনে এসে পেছন ঘুরে তাকালো সে। ট্যাক্সিটা তখন ধোঁয়া উড়িয়ে বেরিয়ে গেল। গেটের কড়া নাড়তে যাওয়ার সময় সে বুঝতে পারল সদর দরজায় ছিটকিনি লাগানো নেই, ভেতর থেকে খোলাই আছে। একটু রাগ হলো তার। আজকাল চোরের উপদ্রব বেড়েছে, তার উপর এই মানুষটা কিভাবে দরজা খুলে রাখতে পারে? এই সবই ভাবতে ভাবতে দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে লালটু দেওয়ালের দিকে মুখ করে বসে আছে। টেবিলে একটা মদের বোতল অর্ধেক খালি অবস্থায় পড়ে আছে। মদের নেশায় হয়তো দরজার ছিটকিনি লাগাতে ভুলে গেছে সে। কি গো, শুনছো? রাগ করেছো বুঝি? কি করব বলো, বন্ধুরা ছাড়লই না। রাগ করে থেকো না সোনা, এই তো আমি। তখন তো বললেও না আমায় কেমন লাগছে। আজ তো অষ্টমী হতে চললো, আজ আমায় নিয়ে একটু ঘুরতে যাবে লালটু? চলো না, আজ সাউথের ঠাকুরগুলো দেখে আসি। দুদিন তো বৃষ্টি হয়ে মাটি হয়ে গেল। কি গো, শুনছো? লালটু কোনো জবাব দিচ্ছে না। মালিনী তার কাছে এগিয়ে লালটুর হাত ধরে টানতেই সে লুটিয়ে পড়ল মাটিতে। লালটু, এই লালটু, কি হয়েছে তোমার? লালটুর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, হাত ঠান্ডা হয়ে গেছে। টেবিলে একটা সাদা কাগজে কি সব ইজিবিজি লেখা। তার পাশেই একটা ইঁদুর মারার বিষের একটা খালি কৌটো। মদের গ্লাসেও সেই দাগ লেগে আছে। সকালবেলায় লালটুর দেহ নিয়ে যাওয়া হলো পোস্টমর্টম করার জন্য। মালিনী চুপ করে দাঁড়িয়ে আছে। তার মাথায় তখন একটা ভাবনা আসছে, কাল রাতে লালটুর কাছে থেকে গেলে পারত। পাড়ার লোকেরা বলা বলি করছে আত্মহত্যা। পুলিশের হাতে সেই ইজিবিজি লেখা কাগজটা, সেখানে লেখা রাজশেখর খুন করেনি। সেই সন্ধ্যায় শিউলির কাছ থেকে ও নিচে নেওয়ার পর আমি গেছিলাম। ওর এত বড় সাহস, ও আমায় চড় মারল। আমি আবার ফিরে যাই। খুব করে মনের আশ মিটিয়েছি। খুব ছটপট করছিল, হাত দুটো বিছানায় বেঁধে দিয়েছিলাম বলে। হাতের সামনে যা ছিল তাই দিয়ে মেরে দিলাম। এখন এখন আমার পালা। আমাকে শান্তিতে আর ঘুমাতে দিচ্ছে না। আমার একটু ঘুম দরকার। মালিনী, মালিনী, আমি ঘুমালাম, তুমি সাবধানে এসো। পুলিশ কর্মী লেখাগুলো পড়ে মালিনীর দিকে তাকালো। গলির বাইরে সেই ল্যাম্পপোস্টার মাথায় সেই দাঁড় কাকটাকে এখনো বসে থাকতে দেখা যাচ্ছে। 8 ফুটের সেই দুর্গা প্রতিমা এখনো সেই জায়গাতেই দাঁড় করানো।